তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন নিরপেক্ষ ন্যায় থেকে লজিক ক্লাস করাচ্ছি। কারণ তোমরা জানো নিরপেক্ষ ন্যায় থেকে কিন্তু লজিক কিন্তু 4+4 হিসেবে আসবে, সঙ্গে এই অধ্যায় থেকে টিকাও আসবে। তো তোমরা ক্লাসটা করো মন দিয়ে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম একটা লজিকও ভুল হবে না। তো আজকের ক্লাস কি নিরপেক্ষ ন্যায়, ঠিক আছে? তো মন দিয়ে ক্লাসটা করো। আর একটা কথা বলছি, যারা আমার চ্যানেল নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। এটা ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে, ফুল টিউশন কমপ্লিট। পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে গেলেই সুন্দর করে খাতার মতো সাজানো আছে, যুক্তি অধ্যায়, বচন অধ্যায়, এইভাবে 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে, ঠিক আছে? কার নোট দরকার, কোন অধ্যায়ের দরকার, পুরো যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় পেয়ে যাবে। কে লজিক পারছে না, কিভাবে লজিক করতে হবে, কোন লজিকগুলো ঘুরিয়ে আসবে, পুরো টিউশনটা আমি সেইভাবেই কমপ্লিট করি সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক। যদি 80-80 পাওয়ার ইচ্ছা হয় অবশ্যই অধ্যায় ধরে ফুল টিউশন করো। আরেকটা কথা, যারা প্র্যাকটিস করছো, এই যে বিভিন্ন অধ্যায় থেকে লজিক প্র্যাকটিস করছো, পারছো না, কারণ একটা কথা মনে রাখবে, লজিক কিন্তু অনেকভাবেই ঘুরে আসবে। তো যেভাবে আসবে, যে অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে সেই অধ্যায়টা ক্লাস করো। আমার পুরো টিউশনটা কিন্তু এমনভাবে কমপ্লিট করা, এখন এক্সট্রা ক্লাস চলছে, সেটা করলে তোমার ওই অধ্যায়ের লজিক জীবনে ভুলবে না, আর একটা প্রশ্ন উত্তরও ভুল হবে না, ঠিক আছে? তো এক্সট্রা ক্লাসটা করো, মেইন টিউশন কমপ্লিট, প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো নিরপেক্ষ ন্যায় থেকে তো আজকের যেটা ক্লাস সেটা হচ্ছে, আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি আজকে চারিপদ গঠিত দোষ। তো এবার পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম প্রশ্ন দেওয়া থাকবে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। তো এরকম কিন্তু এটা 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 তো সব মানে এই অধ্যায়ের নিরপেক্ষণের প্রশ্ন দেওয়া থাকবে, সঙ্গে কিন্তু এরকম কিন্তু 2টা প্রশ্ন দেওয়া থাকবে। তো সেটা যে কোনো লজিক হতে পারে। তো আজকের ক্লাস সেটা চারিপদ ঘটিত দোষের একটা এটা যুক্তি। তো এটা হলে তুমি কিভাবে এর যুক্তি, কিভাবে যৌক্তিক আকার, কিভাবে আদর্শ সংস্থার মূর্তি বৈধতা বিচার করবে, কি লিখবে কিভাবে, ঠিক আছে? সেটাই তোমরা দেখো, অনেকেই তোমরা করতে পারো না। আর অবশ্যই এই ক্লাসটা করে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নেবে, প্রত্যেকটা ক্লাস করানো আছে, যা যা পরীক্ষা আসে যেভাবে আসবে সেভাবেই পুরো টিউশনটা কিন্তু এই অধ্যায় দেখে নেবে, সঙ্গে বাকি অধ্যায়গুলো দেখে নেবে। যেমন প্রশ্নটা কি, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, কাজেই দুবাই কলকাতার অন্তর্গত নয়। তো এই যে প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটা তোমরা কিভাবে উত্তরটা করবে? তো পরীক্ষায় প্রশ্ন এরকম 2টো দেওয়া থাকবে, তো আমি এখন একটা নিয়েছি, তো একটা নিয়ে একটা ক্লাসে, বা এখানে 2টা নিলে তো বিশাল বড় ক্লাস হয়ে যাবে। তো 2টার ক্লাসগুলো তোমরা দেখে বাকি ক্লাসগুলো দেখে নেবে, সব প্রত্যেকটা ক্লাসই আছে। তো কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, কাজেই দুবাই ভারতের অন্তর্গত নয়। এবার তুমি কি করবে? এবার তোমাকে উত্তর করতে হবে পরীক্ষায়। উত্তর তোমাকে এখান থেকে শুরু করতে যৌক্তিক আকার বা আদর্শ আকার যাই লাগো না কেন লিখতে হবে, ক্লিয়ার? এবার তোমার এই যে 3টা লাইন দেখছো, এই 3টা লাইনের মধ্যে থেকে তোমাকে কিন্তু বার করতে হবে যে সিদ্ধান্ত কোনটা, এই 3টা লাইনের মধ্যে সিদ্ধান্ত কোনটা। তো তুমি কি করে বুঝবে? তার নিয়ম আছে। অতএব, সুতরাং, কাজ, নর্মালি বাক্য হয়, এই যে আমি বলছি নর্মালি কিভাবে আসে, ঘুরিয়ে কিভাবে আসে, প্রত্যেকটা ক্লাসই তুমি এই অধ্যায়ে পেয়ে যাবে। তাই প্রত্যেকটা ক্লাস করবে, ফুল টিউশন ক্লাস করতেই হবে যদি তুমি 80-80 পেতে চাও, ঠিক আছে? আর শুধু একটা ক্লাস করে বাকি ক্লাস যদি না করো, তো বাকি ক্লাস না করলে বাকি লজিকও করতে পারবে না। তো এই যে তাহলে অতএব সুতরাং কাজেই মিলে গেছে, অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। এটা নর্মালি বাক্য হয়, ক্লিয়ার? তার মানে কাজেই মিলে গেছে, তার মানে এটা সিদ্ধান্ত, পরের লাইন মানে এটা সিদ্ধান্ত। তো যৌক্তিক আকার লিখে সবার প্রথমে তোমাদেরকে এরকম সিদ্ধান্ত বার করতে হবে, নিচের লাইনটা বার করতে হবে, নিচ থেকে উপরে উঠতে হবে, ক্লিয়ার? এই লাইনটা বার করতে হবে। তাহলে কোনটা সিদ্ধান্ত হবে? এটা দুবাই কলকাতার অন্তর্গত নয়। মনে রাখবে, কোনো জায়গার নাম বা নাম থাকলে সঙ্গে নাবাচক থাকলে সেটা ই বচন হয়, আর জায়গার নাম আর সঙ্গে হ্যাবাচক থাকলে সেটা এ বচন হয়। আমি প্রত্যেকটা বচন অধ্যায় কিন্তু সেগুলো করিয়েছি, এমনকি প্র্যাকটিস প্রত্যেকটা ক্লাসে আমি বলি। তাহলে দুবাই নয়, তার মানে এটা নাম আছে সঙ্গে নাবাচক, এটা কোন বচন হবে? ই বচন হবে। তাহলে দুবাই নয় কলকাতার অন্তর্গত, ক্লিয়ার?
দুবাই নয়, এখানে মনে রাখবে নামের ক্ষেত্রে কোনো শুরু দেওয়া যায় না। শুরু বলতে কি, যেমন এ বচনে সকল, ই বচনে কোনো, এটা দেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে দুবাই নয় কলকাতার অন্তর্গত ই বচন, এটা সিদ্ধান্ত, এটা এস, এটা পি। এস মানে হচ্ছে তোমার পক্ষপদ, পি মানে হচ্ছে সাধ্যপদ। ক্লিয়ার? সিদ্ধান্তের, ন্যায়ের সিদ্ধান্তের যে পদ দুটো থাকে সেই একটা পদের নাম উদ্দেশ্য পদটার নাম হচ্ছে পক্ষপদ, আর বিধেয় পদটার নাম যেটা হচ্ছে সাধ্যপদ। ক্লিয়ার? এস আর পি। এস মানে উল্টা মনে রাখবে, পি মানে, এসতে সাধারণত মনে হবে সাধ্য, পিতে মনে হবে সাধারণত মনে হবে তোমাদের পক্ষ। না, এস মানে পক্ষ, পি মানে সাধ্য। ক্লিয়ার? এবার এই দুটো লাইন কি করে আসবে? তাহলে সবার প্রথমে এই লাইনটা হলাম, এই 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 তিনটে লাইনের মধ্যে একটা লাইন তো হয়ে গেল নেওয়া, বাকি পড়ে থাকলো কয়টা? দুটো লাইন। ক্লিয়ার? এবার এই দ্বিতীয় নাম্বার লাইনটা নিচ থেকে উপরে উঠতে হবে, মানে নিচ থেকে সবার আগে এটা লাইন, তারপর এই লাইনটা কি করে আসবে? কি করে আসবে? এই যে এখানে এস শব্দটা দেখছো দুবাই, এই যে এস শব্দটা যে দেখছো, এই তিনটে লাইনের মধ্যে একটা লাইন নেওয়া হয়ে গেছে, যে দুটো লাইন পড়ে আছে এই দুটোর মধ্যে এই এস শব্দটা মানে দুবাই শব্দটা যেখানে থাকবে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন, এই লাইনটা। ক্লিয়ার? কি বললাম? তো এস শব্দটা যেখানে থাকবে সেখানে হবে, সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন। কোথায় আছে দুবাই শব্দটা? কোথায় আছে? এই যে দুবাই ভারতের অন্তর্গত, তার মানে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। ক্লিয়ার? তাহলে দুবাই ভারতের অন্তর্গত নয়, এটাও ই বচন, দুবাই নয় ভারতের অন্তর্গত। ক্লিয়ার? কারণ ই বচন হলো। ক্লিয়ার? তো দুটো লাইন হয়ে গেল, এবার যেটা লাইন পড়ে থাকলো সেটা সবার উপরে, ব্যাস দুটো লাইন বার করলেই তো বাকি যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে। কোনটা পড়ে থাকলো? কলকাতা ভারতের অন্তর্গত, তার মানে এটা কলকাতা আছে সঙ্গে এবাচক, তার মানে এ বচন, কলকাতা হয় ভারতের অন্তর্গত। ক্লিয়ার? এ বচন। ক্লিয়ার? সাজানো হয়ে গেল। এবারের কাজ কি? এবারের কাজ হচ্ছে তোমাদের, আমি প্রত্যেকটা, আমি একটা বারবার করে কথা বলছি, এই ক্লাস এখন যেহেতু এক্সট্রা ক্লাস চলছে, এই ক্লাসটা করে মেইন টিউশনটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস করে নেবে। ঠিক আছে? করতেই হবে, কারণ আগে মেইন টিউশন, এখন এক্সট্রা ক্লাস। তো সাজানো হয়ে গেল। এবার সাজানোর পর তুমি কি করবে? সাজানোর পর তোমাকে কিন্তু ন্যায়ের যে আমি প্রত্যেকটা মেইন টিউশনে যে আমি মেইন ক্লাসে যে বলেছি, একদম কি বলেছিলাম যে ন্যায়ের 10টা নিয়মের মধ্যে টোটালকে আমি তোমাদের কটা বলেছিলাম? 4টা নিয়ম। এই 4টা নিয়ম ফলো করলে তোমাদের প্রত্যেকটা লজিক কমপ্লিট, যেটা আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়। তো এখন আমি বলে দিচ্ছি কি নিয়মগুলো। প্রথম নিয়ম আমি বলেছি তোমাদের যে ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানের 3টা পদ থাকবে, তার বেশিও না কমও না। এই যে কথাগুলো বলছি, এগুলো আমি এখন বলছি, এগুলো কিন্তু মেইন টিউশনে গিয়ে তোমরা দেখে নেবে। ঠিক আছে? আমি প্রত্যেকটা লজিক ক্লাসে, এই লজিকের এই অধ্যায়ে লজিক ক্লাসে দেখিয়েও দিয়েছি নিয়ম থেকে শুরু করে। ঠিক আছে? এই যে নিয়ম, ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানের 3টা পদ থাকবে, তার বেশিও না কমও না। যদি 3টার বেশি পদ থাকে তাহলে সেটা চারিপদ ঘটিত দোষ হবে। এই যে 3টার বেশি মানে চারিপদ ঘটিত, এখানে আমরা এখন ওই লাইনটা, ওই নিয়মটা কিন্তু মিলাবো, একটার পর একটা নিয়ম মিলিয়ে দেখবো, যদি হয় তাহলে সেই, যদি নিয়ম হয় তবে এই নিয়মটা পাস, না হলে দ্বিতীয় নিয়মে যাব। ক্লিয়ার? তো এখন আমরা মিলাবো এই যে এস শব্দগুলো, পদগুলো মিলিয়ে নেব। যেহেতু প্রথম নিয়ম হচ্ছে ন্যায়ের, প্রথম নিয়ম হচ্ছে ন্যায় অনুমান 3টা পদ থাকবে, তার বেশিও না কমও না। এই 3টা পদ মানে যে এস মানে হচ্ছে এই যে এস, যেহেতু এস আর পি দিয়েছো, মনে করো তুমি এস, এই যে সিদ্ধান্তের উদ্দেশ্য পদটার নাম কি এস, বিধেয় পদটার নাম কি পি, তাহলে হিসাব মতো এই যে এস এস দুবাই শব্দ সেম শব্দ, একটাই পদ, তার মানে এস এস পদ। মনে রাখবে ন্যায় কিন্তু প্রত্যেকটা পদ দুবার করে বসে, তার মানে সেম শব্দ একটা শব্দ। দুবাই শব্দ তাহলে একটা শব্দ হলো, একটা পদ হলো। কলকাতার অন্তর্গত কলকাতার অন্তর্গত আর কলকাতা আলাদা হয়ে যাচ্ছে, আর ভারতের অন্তর্গত সেম শব্দ একটা পদ। আর এখানে তার মানে হচ্ছে কোথায়, যে একটা পদ কলকাতার অন্তর্গত, এখানে কলকাতা এটা আলাদা পদ, আর ভারতের অন্তর্গত ভারতের একটা পদ। তার কটা হলো? এখানে একটা, দুটা, তিনটা, চারটা, তার মানে দেখা যাচ্ছে 4টা পদ হয়ে যাচ্ছে। হিসাব মতো কি হওয়া উচিত ছিল? হিসাব মতো হওয়া উচিত ছিল এস একটা পদ, পি একটা পদ, এম একটা পদ, যেগুলো বাকি লজিক ক্লাসগুলো দেখবে ওগুলো 3টে পদ। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 4টা পদ হয়ে যাচ্ছে। এই যে দুবাই সেম শব্দ একটা পদ, তাহলে হিসাব মতো তাহলে কলকাতার অন্তর্গত একটা শব্দ, তাহলে পি হয়ে যেত, আর ভারতের অন্তর্গত এম শব্দ হয়ে যেত। তাহলে মানে কি, তার মানে 3টা পদ হয়ে যেত। কিন্তু এখানে দেখো সেম শব্দ, মানে দুবাই একটা শব্দ, কলকাতার অন্তর্গত আর কলকাতার মধ্যে একই শব্দ নয়, তাহলে হয়ে যাচ্ছে কয়টা? 3 হয়ে যাচ্ছে। এখানে একটা, তার মানে 2টা, 3টা, 4টা, তার মানে হয়ে গেল 4টা পদ। নিয়মে কি বলেছে? ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে 3টা পদ থাকবে, তার বেশিও না কমও না, বেশিও না কমও না।
যদি তিনটির বেশি, এই যে যদি তিনটির বেশি পদ দেখা যাচ্ছে তাহলে এখানে কী হবে, চারিপদ ঘটিত দোষ। এই লিখে দিলাম চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদ ঘটিত দোষ। তাহলে চতুষ্পদ ঘটিত বা চারিপদ কখন হচ্ছে বোঝা গেল, এরকম হবে মানে চারিপদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষের উদাহরণ বা যুক্তি। ক্লিয়ার? আশা করি যখনই এরকম বার হবে তখনই মনে রাখবে সেটা চারিপদ ঘটিত দোষ। শুধু একটা লজিক ক্লাস করলাম আর বাকি লজিক করবো না, আমি নিজেই পারবো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষা 0 পাবে, 0, যদি ফুল টিউশন না করো। আর একটা কথা মনে রাখবে, এটা ইউটিউবের এমন একটা চ্যানেল, তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন, তোমার টিউশনটা টাকা দিয়ে পড়েছো তো একটু মিলিয়ে নেবে, তাহলে আমি বড়াই করে আমার বলবো না, বাকিটা নিজেরাই মিলিয়ে নেবে। ঠিক আছে? অধ্যায় দোদের ফুল টিউশন কাকে বলে এই টিউশন চ্যানেল। তো চারিপদ ঘটিত যারা পারছে না, না পারার মূল বিষয় হচ্ছে আমার প্রত্যেকটা ক্লাস তুমি অধ্যায় ধরে ধরে করনি। তুমি যদি নিরপেক্ষণের প্রত্যেকটা ক্লাস আমার করো, সেইভাবেই সিস্টেমেটিক করা আছে, যদি করো মানে আমার ক্লাস করবে আর তুমি পারবে না, এটা হতেই পারে না। পারে না তারাই যারা ফুল টিউশন ক্লাস করে না। তো ক্লিয়ার? কেন হলো ক্লিয়ার? চারিপদ ঘটিত দোষ। এবার তোমার প্রশ্ন, সংস্থান হবে কি হবে না? সংস্থান হবে না। কেন হবে না? কারণ সংস্থান হতে গেলে 3টা পদ লাগে, তো এখানে 4টা পদ আছে, সংস্থান বার করবে কি করে? তাহলে এখানে সংস্থান হবে না। আর মূর্তি বলতে কি, সংস্থানে যদিও না হয় তা মূর্তি আর কি, অবৈধ, দোষটা হয়ে গেলো অবৈধ। তাহলে এটার বিচার তুমি কি করবে? এটার বিচারটা হচ্ছে এই যে এইভাবে। তো এটার বিচার এটা এইভাবে। কীভাবে? একটা কথা মনে রাখবে, যখনই চারিপদ ঘটিত দোষ হবে তার একই বিচার সব জায়গায় একই লিখতে হবে, শুধু কি পদগুলো নামগুলো চেঞ্জ হবে। তো সেগুলো বাকি ক্লাসগুলো দেখবে কীভাবে পরিবর্তন হচ্ছে, এক একটা একরকম ক্লাস প্র্যাকটিস করিয়েছি, সেটাও দেখে নেবে। তো এখন তুমি ভালো করে বলে দিচ্ছি, বিচার মানে কি? বিচার মানে এই যে তুমি বুঝতে পারলে যে এই যে দোষটা হলো, কীভাবে বুঝতে পারলে তুমি জানো, তুমি যেভাবে শিখেছো লজিকটা, যেভাবে বুঝতে পারলে, তোমার ওই যে মনের কথাটাই হচ্ছে এখানে বিচার। তুমি নিজের ভাষায়ও লিখতে পারো, আমি সুন্দর করে লিখে দিয়েছি, তোমার যদি মনে হয় না আমি আরও অন্যভাবে মুখস্থ করে নিয়েছি, বা তোমার ভাষায়ও লিখতে পারো। ঠিক আছে? কারণ মনে রাখবে পরীক্ষা কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা করে নাম্বার, তাই এটা যদি 10 পেজ লেখো আলটিমেটলি ওই 1 নাম্বারই পাবে, প্রত্যেকটার আলাদা আলাদা করে, এটার জন্য আলাদা নাম্বার, এটার জন্য আলাদা নাম্বার, এটার জন্য, এরকম প্রত্যেকটার আলাদা আলাদা করে নাম্বার আছে। ক্লিয়ার? তাই কোনোটাই বেশি লিখলে কোনো নাম্বার পাবে না, আর এটা যদি যে ভুল করবে তা আলটিমেটলি তার গোটাটাই ভুলে ভুলে চলে যাবে, কোনো না একদম গোল্লা পেয়ে যাবে। ঠিক আছে? তো বিচার কি দেখে নাও। বিচার হচ্ছে এই যুক্তিটি চারিপদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট, সেম লিখতে হবে। যখনই চারিপদ ঘটিত দোষ তখন এই কথাটাই লিখতে হবে। ক্লিয়ার? কারণ কেন লিখলে, কেন তুমি বললে এটা এই দোষ, এই দোষটার ব্যাখ্যা নিয়মটা এবার অ্যাপ্লাই করতে হবে। কারণ ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে 3টা পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না, এই যে কথাটা বললাম ওগুলো লিখতে হবে। ক্লিয়ার? কিন্তু এখানে এবার কি, এখানে যেটা ঘটেছে সেটাই এখানে লিখতে হবে। কিন্তু এখানে বাকি এই নিয়মগুলো সব জায়গায় একই এই দোষের ক্ষেত্রে, কিন্তু এখানে যেটা ঘটেছে, দুবাই একটি পদ, ভালো করে, দুবাই একটি পদ, কলকাতার অন্তর্গত একটি পদ, কলকাতা একটি পদ, ভারতের অন্তর্গত একটি পদ, এমন করে 4টি পদ দেখা গেছে। এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং চারিপদ ঘটিত দোষে দোষ। সিম্পল, জলের মতো সোজা। ভালো করে দেখো এখানে এই কথাগুলো আছে, আমি যেটা বললাম ভালো করে দেখো। কিন্তু এখানে কি, দুবাই একটি পদে সেম শব্দ, তাহলে একটা পদ, কলকাতার অন্তর্গত একটি পদ, কলকাতা একটি পদ, ভারতের অন্তর্গত কয়টা হচ্ছে, 4টা হয়ে গেল। ভালো, 1টা 2টা 3টা 4টা, তো সেটাই লিখেছি এখানে, সেটাই লিখেছি। ভালো করে 4টা পদ দেখা গিয়েছে, এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং চারিপদ ঘটিত দোষিত। ব্যাস, এই হলো তোমাদের বিচার। চারিপদ ঘটিত দোষের বিচার হলে এরকম। ক্লিয়ার? তো এইভাবে বাকি লজিকগুলো দেখবে। এটা তো চারিপদ ঘটিত দোষ। এবার অব্যাপ্য হেতু দোষ হলে তার যুক্তি উদাহরণ কিভাবে থাকবে, কিভাবে বুঝতে পারে, তার বিচার কিভাবে, তার সংস্থান কিভাবে, তার মূর্তি। তারপর দেখবে অবৈধ সাধ্য দোষ হলে কি বিচার, সেটা আলাদা ক্লাস। অবৈধ পক্ষ দোষ হলে তার বিচার কি, তার আলাদা ক্লাস। নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ হলে তার কি আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস আছে। তারপর আবার কি এমন যুক্তি আছে সেটাতে কোনো দোষ নেই, সেটার আবার বিচার কি হবে, সেটারও আলাদা ক্লাস। তো প্রত্যেকটা ক্লাস করো, শুধু একটা ক্লাস করে বাকি ক্লাসগুলো না করলে কখনোই লজিক পারবে না। তো প্লিজ পুরো প্রত্যেকটা ক্লাস করানো আছে, আশা করি এটা বলে দিলাম। এবার আশা করি চারিপদ ঘটিত জীবনে ভুল হবে না। আর আমার তো এক্সট্রা ক্লাস চলছে, ফুল টিউশনটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে করে নাও, আর যদি না করো তোমাদের বিপদ।